স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের পরিস্থিতি খারাপের চেষ্টা সহ্য করা হবে না, হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর ছিনতাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। শুক্রবার রাত 12টার দিকে রাজধানীর বিজয় সরণির নব থিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। রাজধানী সহ সারা দেশ রয়েছে নিরাপত্তাহীনতায়। ছিনতাই, চুরি, ডাকাতির পাশাপাশি হত্যার ঘটনা ঘটছে একের পর এক। পরিস্থিতি সামাল দিতে মাঠে আছে বিভিন্ন বাহিনী, চলছে যৌথ অভিযান। অপরাধী ধরতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে 65টি চেকপোস্ট। মঙ্গলবার রাত 12টার দিকে বিজয় সরণি নভ থিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় ডিএমপি কমিশনার বলেন, সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। ছিনতাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এখন একটা ঘটনা হওয়ার সাথে সাথে একজনে ভিডিও করে, ইভেন আগে যে একটা অপরাধ হলে 10টা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করতো, এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে। ওই লোকটা যে বিপদে পড়ছে, আমরা আগায় যাব, এটা না করে ভিডিও করে। তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি, এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগায় যাই। এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধনের কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, দেন হুঁশিয়ারি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটা সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে, শুধু আগের যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে, এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে। খুব শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের 4র্থ ও 5ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনা এখনো পর্যন্ত 2 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায় ভোর 5টা 35 মিনিটে আগুন লাগার খবর পায় তারা। 5টা 40 মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর যুক্ত হয় আরও 13টি ইউনিট। 7টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে চলমান রয়েছে ডাম্পিং ডাউনের কাজ। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পরে বিস্তারিত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হবে বলে জানায় তারা। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আজ সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনা মেনে শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছে কিনা, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সব মিলে জানাবেন। বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত, প্রশাসন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিছু শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সকাল থেকে দেখেছি যে হল ছাড়তে শুরু করেছে, এবং তাদের কাছে কথা হয়ে তারা যে দাবি করছেন যে এই উদ্বুদ্ধ পরিস্থিতি, পারিবারিক যে নিরাপত্তা এবং সার্বিক অবস্থা বিবেচনা করে, বিশেষ করে শিক্ষকদের অবস্থান এবং স্থানীয় অবস্থা বিবেচনা করে তারা অনিরাপদ মনে করছে, যার কারণে তারা হল ছাড়ছেন এবং পরিবারকে ছুটে যাচ্ছে। অনুরূপভাবে দেখেছি যে এখানে কিন্তু যে আন্দোলনরত শিক্ষার্থী যারা তারা কিন্তু হলে অবস্থান করছে, এবং গতকাল রাতে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে হল ভ্যাকেটের সিদ্ধান্ত, শিক্ষা কার্যক্রম বন্ধের প্রতিবাদে যারা জানিয়েছেন এবং বিক্ষোভ মিছিল তারা কিন্তু অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত তারা মানতে রাজি না, তারা হল ভ্যাকেট করবেন না। যার কারণে যে শিক্ষার্থী যারা একটা অংশ রয়ে গেছে আন্দোলন, তারা কিন্তু হলে অবস্থান করছেন। যার কারণে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ দ্বারগুলো দেখেছি, বিশেষ করে যে 2টা প্রবেশ দ্বার রয়েছে সেখানে দেখেছি পুলিশের যে নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলাই কিন্তু ছিল। বিশেষ করে
অন্য দিনের চেয়ে আজকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো, এবং বিশ্ববিদ্যালয় যে সড়কগুলি রয়েছেন বা যে হলগুলি, সেই হলগুলোর থেকে স্বল্প পরিসরে শিক্ষার্থীরা বের হচ্ছেন এবং অবস্থানও করছেন, যার কারণে যে প্রশাসনের পক্ষ থেকে যে সার্বিক নিরাপত্তা বা কথা বিবেচনা করে গতকাল যে সিন্ডিকেট হয়েছে 99 সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়েছেন যে শিক্ষা কার্যক্রম বন্ধ, সেই সঙ্গে থাকছে যে হল ভ্যাকেটের নির্দেশ দেওয়া। কিন্তু এটা কিন্তু আন্দোলন শিক্ষার্থীদের 6 দফা যে দাবি, সে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই আন্দোলনের ক্ষেত্রে তারা হল ভ্যাকেট করা বা ছাড়তে চাচ্ছেন না, যার কারণে যে একেবারে বলা যায় যে এখন একটা তিনটা পক্ষের মুখোমুখি অবস্থান করছে। বিশেষ করে গতকাল যে শিক্ষকদের একটা অবস্থান, প্রশাসনের অবস্থান এবং আন্দোলন শিক্ষার্থীদের অবস্থান, সেই সঙ্গে সংযুক্ত হয়েছেন যে স্থানীয় যারা রয়েছেন তাদের একটা অবস্থান। কারণ স্থানীয় সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে যে ত্রিপক্ষিক সংঘর্ষ হয়েছে গত 18 ফেব্রুয়ারি, সেটাকে কেন্দ্র করে কিন্তু যে 6 দফা দাবি বাস্তবায়নের যে ঘোষণা দেয় শিক্ষার্থীরা, এবং তার সেই 6 দফা দাবি বাস্তবায়নের কার্যক্রম পরিচালনা করছেন, যার কারণে যে বিশ্ববিদ্যালয় যে কার্যক্রম যে সিদ্ধান্তকে রয়েছে, তার কারণে এখন যে বলা যায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক এবং শিক্ষার্থী, আন্দোলন শিক্ষার্থী একেবারে মুখোমুখি অবস্থান রয়েছেন এবং যার যা জায়গা থেকে সেই অবস্থানে রয়েছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল। থাকুন আপনি, নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনেই নাম, নেতৃত্ব ও কমিটি ঘোষণা করা হতে পারে। তবে দলের নির্বাচনী প্রতীক কি হবে সেটি এখন প্রকাশ করা নাও হতে পারে। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল। এদিকে নতুন দলের মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিশেষজ্ঞরা বলছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে নতুন দলটি। এতদিন ধরে আলোচনায় ছিল কবে আসবে ছাত্রদের রাজনৈতিক দল, কারাই বা থাকবে এর দায়িত্বে। এরই মধ্যে 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের কথা জানানো হয়েছে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, দলটির শীর্ষ পদ থাকছে 6টি। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 100 থেকে 150। দলের আত্মপ্রকাশের দিনই এই কমিটির ঘোষণা করা হতে পারে। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 জন করা হতে পারে। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিবে দলটি। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, মানুষ নতুন এই রাজনৈতিক দলের প্রতি অনেক আগ্রহ নিয়ে আছে। আগ্রহ ওনারাও প্রকাশ করেছেন, আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে এটা সম্ভব এবং এটা হয়তো আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু আমরা চাইবো না সরকারকে হ্যাম্পার করে, সরকারকে দুর্বল করে এমন কোনো কিছু হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন প্রলম্বিত করে এই সময়কে ব্যবহার করে একটা প্রক্রিয়া সৃষ্টি করে শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়ার পরিকল্পনার গন্ধটা পাওয়া যাচ্ছে। ওই একইভাবে স্বৈরাচার ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অব্যাহত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি আর কেউ করে থাকে সেটা তাদের জন্য সমস্যা হয়ে যাবে, বিএনপির কোনো সমস্যা নেই। নাগরিক ঐক্যের সভাপতি জানান, আবেগের বশে একটা দল গঠন করলেই হবে না। তারা যদি কেবল আবেগের উপর নির্ভর করে চলে তাহলে বেশ মুশকিল, কারণ একটু উদ্বেগের বিষয় তো আছেই, যেখানে সিনিয়র কেউই নাই, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কেউ নাই। অবশ্য জামাতে ইসলামী সবসময় নতুন দল গঠনকে স্বাগত জানিয়ে এসেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে তরুণদের নয়া এই দল। সংবিধানে এরকম কিছু বলা নাই যে রাষ্ট্রীয় আনুকূল্যে দল করা যাবে না, বা আইনে এরকম কিছু বলা নাই, এটা তারা করতে পারবে। এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার ইন্টেনশনের জায়গাটা পরিষ্কার হবে মানুষের কাছে, যে আসলে কি আপনি মানুষের প্রতি ভালোবাসা বা দরদ থেকে দল করছেন নাকি নিজের স্বার্থের জন্য দল করছেন। রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে দল গঠনের অভিযোগ আছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধেও। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন এই বিশ্লেষক। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা এবং 6টি গ্যাস বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC।
রাজধানীর নিউ ইস্কাটনের মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করেছে বিইআরসি। বছরের শুরুতে পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রোবাংলা। এরপর তিতাস গ্যাস কোম্পানি সহ সরকারি ৬টি বিতরণ কোম্পানি খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করে। আবেদনে শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা এবং ক্যাপটিভের দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়। গ্যাসের দাম বাড়ানোর যুক্তি হিসেবে জানানো হয়, গ্যাসের দাম বাড়ানো না হলে এলএনজি আমদানি করতে গিয়ে চলতি বছর সরকারকে বিশাল টাকা ভর্তুকি দিতে হবে। নওগাঁয় জমজমাট সাপ্তাহিক হলুদের হাটগুলো। কাঁচা হলুদ বিক্রি হচ্ছে মন প্রতি ২,০০০ টাকা পর্যন্ত, আর তা শুকানোর পর দাম ১০,০০০ টাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন এসব হাটে। দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। এটি নওগাঁর কীর্তিপুর হাট। বিক্রির জন্য হলুদ নিয়ে আসছেন কৃষক, আর তা কিনে হাটে স্তূপ করছেন পাইকাররা। এখান থেকেই হলুদ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মান আর রং ভেদে প্রতিমন কাঁচা হলুদের দাম ১৩০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত। এবছর ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। সিদ্ধ করার পর হলুদের গাও যখন শুকিয়ে যায়, তখন আমরা এই হলুদটাকে বাজারজাত করার জন্য ৩ জাত সিস্টেম করি আমরা। এই হলুদটা যখন আমাদের শুকিয়ে যায়, তখন আমাদের একটা ঘুরতি একটা মিশিং আছে। এই মিশিং এর দ্বারায় হলুদটা খুব ফাঁকি করা হয় আমাদের। ১৯০০, ১৮০০, ১৭০০, ১৬০০ এই তবে কিনে আনে খোলাত ফেরাইয়া, তারপরে উষে দিয়ে শুকাইয়া ধুইয়ে তারপরে দাম দর হলে বাজারে পড়ার পর আমরা বিক্রিকে দেয়। কাঁচা হলুদ কিনছেন স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা, আর তা পরিষ্কার করে শুকানোর পর বিক্রি করা হয়। শুকনো হলুদ বিক্রি হচ্ছে প্রতিমন ১০,০০০ টাকায়। বৃহত্তর হলুদের হাট, এই হাটে প্রচুর আমদানি হয় এবং মোটামুটি দামও ভালো আছে। ১৭, ৭৫০ থেকে ১৯০০, ২,০০০ পর্যন্ত। এই কিত্তুর বাজারে হলুদটা খুব উন্নত মানের। এই হলুদটা আমরা নাটোর লে যায় ওখান থেকে আবার অন্য জায়গায় সাপ্লাই দিই। এখান থেকে আমরা আড়তদারি করি, আমরা কিনে ওদের আবার বিতরণ করি, করার পর ওখান থেকে মাল আবার ইনপুট হয়ে চলে যাচ্ছে। এবছর নওগাঁয় হলুদ চাষ হয়েছে ৪৫০ হেক্টর জমিতে। আবাদ আরও বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। প্রাকৃতিক সম্পদ এবং পুনর্গঠনের বিষয়ে একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের এক কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। চুক্তিটি কিভাবে ইউক্রেনের নিরাপত্তা এবং শান্তিতে অবদান রাখবে তা আরও স্পষ্টভাবে বলা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন বলে উল্লেখ করেছেন, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে। দেশি ফ্যাশন প্যারিসের আয়োজনে বসন্তকে বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে জমকালো বসন্ত উৎসব। ফ্রান্সের রাজধানীর একটি হলে অনুষ্ঠিত এই উৎসবে ছিল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বাংলার প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত যখন ধরা দিয়েছে বাসন্তী সাজে, মনেতে ফাগুন এসেছে রঙিন রং ছড়িয়ে। পলাশের বনে কোকিলের কুহুতানে সুরেলা বসন্ত, সেই সুরের তালে মেতে উঠেছে সুদূর দিগন্ত, পুলকিত মন বনান্ত। কাননে কাননে পরিজাতের রঙের কোলাহলে ভরে উঠেছে বাংলার প্রকৃতি। ঋতুরাজ বসন্ত তার সকল উপমা নিয়েই যেন ধরা দিয়েছে প্রেম ভালোবাসার নগরী ফ্রান্সের প্যারিসে। দেশীয় ফ্যাশন প্যারিসের কর্ণধার রুমানা মনসুর, অনামিকা প্রিয়া এবং মনসুর আহমেদের সঞ্চালনায় দেশীয় বিনোদনের চমৎকার আয়োজন ছিল বসন্ত উৎসবকে ঘিরে। শুভব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন এবং লুৎফর রহমান বাবুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে ঋতুরাজ বসন্তের আমেজ উপভোগের ছিল না কোনো কমতি। এখানে এসে যে এতটুকু আনন্দ লাগবে বা উপভোগ করবো কখনোই ভাবিনি, তবে এবার মনে হচ্ছে যে প্যারিসে বসন্ত লেগেছে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে যা থেকে আমাদের সংস্কৃতির লালন পালন ধারাবাহিকতা অব্যাহত থাকে। দেশি ফ্যাশন এই সংস্কৃতি নতুন প্রজন্মের মাধ্যমে ধারাবাহিকতা অব্যাহত রাখবে। মৌসুমী চক্রবর্তী, মিষ্টি বিশ্বাস সহ অন্যান্য শিল্পীদের মন মাতানো গান, নৃত্য এবং ফ্যাশন শো সবকিছুই যেন বসন্তের রঙের মতোই সুর তুলেছিল অনুষ্ঠানে উপস্থিত হল ভর্তি দর্শকদের হৃদয়ে। আমরা
দেশি ফ্যাশন প্যারিস যে আয়োজনটা করছে বসন্ত উৎসব, আমার ইচ্ছা আছে যে সামনের দিনগুলো তো এর থেকে আরো ভালো কিছু আয়োজন করার। দেশি ফ্যাশন এই আয়োজনটি করেছে, আগামী দিনেও আমরা এই ধরনের উৎসব করব, যে উৎসবের মধ্য দিয়ে আমরা ফ্রান্স এবং আমরা প্রবাসীদের মাঝে আমাদের সংস্কৃতি তুলে ধরব। সম্পূর্ণ দেশীয় বিনোদনে ভরপুর অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের মাটিতে আবহমান বাংলার নিজস্ব ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরে এই ধরনের আয়োজন নিঃসন্দেহে বাঙালির হাজার বছরের চিরচেনা সংস্কৃতির এক অনন্য উদাহরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, মিজান সরকার, ওবায়দুল্লাহ কয়েস, হোসেন সালাম রহমান, সাব্বির আহমেদ, এমডি নূর সহ আরও অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষতা আর আচরণে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে চলেছে চীনের রোবট কুকুর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জুড়ে দেয়া এই রোবোটিক্স কোথায় গিয়ে থামবে তা নিয়ে এক ধরনের মাথা ব্যথা শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। 2023 সালে এই রোবটের বাজার ছিল 120 কোটি মার্কিন ডলার। গবেষণায় বলা হচ্ছে 2031 সালের মধ্যে এর বিস্তার ঘটবে 4 গুণ। কখনো চড়ছে পাহাড়ে, আবার পানিতে খাচ্ছে ডিগবাজি। সমতলে আগুন নিয়ন্ত্রণ, গৃহস্থালী নজরদারি কিংবা চরম পরিস্থিতিতে বৈজ্ঞানিক গবেষণার কাজ করছে অনায়াসে। এসবই চীনের রোবট কুকুরের কাণ্ডকারখানা। কুকুরের মতো দেখতে এই রোবট চলতে ফিরতে কোনো অংশেই আসল কুকুরের চেয়ে কম নয়। পার্থক্য শুধু এটি কখনো ক্লান্তিতে হাঁপিয়ে উঠবে না, কাজ করবে তার নির্দেশদাতার বেঁধে দেয়া ছকে। শুধু বিনোদনের জন্য নয়, যে কোনো পরিস্থিতিতে রোবট কুকুর সহায়তা দেবে মানুষকে। শিল্প কিংবা নিরাপত্তা খাতেও অবদান রাখছে ভিজুয়াল ক্ষমতার মাধ্যমে পরিবেশ শনাক্তকারী রোবট কুকুর। বরফ ও তুষারের মধ্যেও বাধাহীনভাবে হাঁটতে পারে কিংবা যুদ্ধক্ষেত্রে মেশিন গান ব্যবহার, গুলি ছোড়া ও শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ কৌশলও রপ্ত করেছে হাল প্রযুক্তির রোবট কুকুর। ভূগর্ভস্থ টানেলে গ্যাসের লিকেজ শনাক্ত করা কিংবা ধসে পড়া স্থানের মানচিত্র তৈরির মতো কাজেও সক্ষম রোবট কুকুর। সিঙ্গাপুরের বৈদ্যুতিক টানেলে নিয়মিত নজরদারি রাখা সহ শিল্পক্ষেত্রে জটিল কাজে ব্যবহৃত হচ্ছে এরা। কাজের দক্ষতা বিচারে চীনের রোবট কিংবা রোবট কুকুর অন্য দেশের রোবটের তুলনায় অনেক এগিয়ে। আমাদের নিজস্ব প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে এগুলো। গবেষণা বলছে চীনে 2023 সালে রোবট কুকুরের বাজার ছিল 120 কোটি মার্কিন ডলার, যা 2031 সালের মধ্যে 4 গুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। তখন বাজারে আসবে 5,60,000-এর বেশি বুদ্ধিমান এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারা রোবট কুকুর। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।